চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরওয়াজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ। এ শহরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে ট্রাম। কলিকাতা চলিছে নড়িতে নড়িতে, মহানগরী একদা ছুট দিত ট্রামে ভর করেই। তিলোত্তমার অন্যতম প্রাচীন গণপরিবহনের মাধ্যম হলো ট্রাম। সে কি আর সাধারণ জিনিস? তিলোত্তমার ঐতিহ্য ট্রাম। এ শহরে সমান তালে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, আবার ট্রামও ছুটছে। এমন আরেকটা মেট্রো শহর দেখান দেখি। আজও যখন প্রেসিডেন্সির সামনে দিয়ে ট্রাম ছুটে চলে, মনে হয় এই জন্য শহর পরিপূর্ণ। এ শহরের বুকে সব আছে, ইতিহাস ঐতিহ্য খেলা করে। খিদিরপুর, টালিগঞ্জ, নোনাপুকুর, ধর্মতলা, হাতিবাগান, ট্রাম এক টানে বেঁধেছে মহানগরকে। ট্রাম মানেই প্রেম আর নস্টালজিয়া। এই ট্রাম কিন্তু আবার আন্দোলনের কথাও বলে। একদা ট্রামের দুটো শ্রেণী ছিল। স্বাধীনতার পরেও অনেকদিন ট্রাম কোম্পানি ব্রিটিশদের মালিকানাধীন ছিল। ব্রিটিশ ট্রাম কোম্পানি 1953 সালের 25শে জুন ট্রামের দ্বিতীয় শ্রেণীর ভাড়া 1 পয়সা বৃদ্ধি করে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে, যার প্রতিবাদে আন্দোলনে নামে বামেরা। সেই আন্দোলনে কেঁপে উঠেছিল কলকাতা। নেতৃত্বে ছিলেন সুবোধ ব্যানার্জি, সুরেশ ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু আর অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু। পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া জ্যোতি বাবুর রাজনৈতিক উত্থানের নেপথ্যে এই আন্দোলনও একটি অনুঘটক রূপে কাজ করেছিল। পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার কড়া হাতে আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছিল। জ্যোতি বাবুরা সে সময় গ্রেপ্তারও হয়েছিলেন। এর অনেক পরে ট্রাম রাষ্ট্রায়ত্ত হয়েছিল। তবে ট্রাম চলাচলের গোড়ার কথা জানতে হলে উঁকি দিতে হয় ইতিহাসের অলিন্দে, কারণ কলকাতা শহরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ট্রাম। কলকাতার ট্রামের কথা জানতে টাইম মেশিনে চেপে প্রায় 150 বছর পিছিয়ে যেতে হবে। সেকালের তিলোত্তমা কিন্তু আজকের মতো ছিল না। ধীরে ধীরে কলকাতা কলে বরে বাড়ছিল, মানুষজন বাড়ছে, পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল যানবাহনের চাহিদা। তখনই ব্রিটিশ প্রশাসনের মাথায় আসে ট্রামের ভাবনা। 19বিংশ শতকের শেষ ভাগ। শিয়ালদা থেকে তৎকালীন সার্কুলার রোড ধরে বউবাজার, ডালহৌসি হয়ে একেবারে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত লাইন পাতার কাজ শেষ হলো। প্রথমে খরচ ধরা হয়েছিল লাখখানেক টাকা, কিন্তু কাজে নেমে তা কয়েক গুণ বেড়ে যায়। দায়িত্বে ছিলেন তৎকালীন পুরকর্তা জাস্টিস অফ পিস। প্রথম ট্রাম রুটের যাত্রাপথ ছিল 3.9 কিলোমিটার। অস্ট্রেলিয়া থেকে সব তেজি ঘোড়া নিয়ে আসা হলো। ঠিক হলো মূলত পণ্য পরিবহনের জন্য চলবে ট্রাম। কিন্তু ততদিনে ট্রামকে ঘিরে আম বাঙালির মধ্যে উদ্দীপনা চরমে। ট্রাম চালানোর দিনক্ষণ ঠিক হয়েছিল 1873 সালের 20 ফেব্রুয়ারি। এর 4 দিন পরে কলকাতার রাজপথে গড়ালো ট্রামের চাকা। তারিখটা 24শে ফেব্রুয়ারি। সকাল 9টা নাগাদ শিয়ালদহ হয়ে এসে পৌঁছলো ইস্ট বেঙ্গল রেলওয়ে ট্রেন। কাতারে কাতারে লোক নেমে দৌড়লো ট্রাম ধরতে। রাস্তায় দাঁড়িয়ে তখন দুটো, এক বগির ট্রাম, একটা সেকেন্ড ক্লাস, অন্যটা ফার্স্ট ক্লাস। প্রতিটি বগিতে 45টি আসন। সাধারণ মানুষ হই হই করে উঠে পড়লো দ্বিতীয় শ্রেণীতে। তিল ধারণের জায়গা নেই, আর প্রথম শ্রেণীতে মেরে কেটে জনা 5 সাহেব। সেই ফার্স্ট ক্লাস ট্রাম অনায়াসে যাত্রা শুরু করলো, কিন্তু বিপত্তি বাঁধলো দ্বিতীয় ট্রাম নিয়ে। ভিড়ের ভার অস্ট্রেলিয়ার তেজি ঘোড়াও টানতে পারছিল না। শেষে ঘোড়াকে চাবুক মেরে চালানো হলো দ্বিতীয় শ্রেণীর ট্রাম। এভাবেই পথ চলা শুরু কলকাতা তথা গোটা এশিয়ার প্রথম ঘোড়ায় টানা ট্রামের। কিন্তু সুখ বেশি দিন সইল না। কলকাতার গরম অস্ট্রেলিয়ার তেজি ঘোড়াও সহ্য করতে পারল না। অবলা প্রাণীর মৃত্যুতে ক্ষতির বহর এতটাই বেড়ে যায় যে জাস্টিস অফ পিসরা হাত তুলে নিতে বাধ্য হলো। ওই বছরের 20শে নভেম্বরেই থমকে গেল সেই ট্রাম। পরবর্তীতে 1880 সালের 22শে ডিসেম্বর লন্ডনে ট্রামওয়ে কোম্পানি স্থাপিত হওয়ার পর তারা পুনরায় কলকাতার দিকে ট্রাম নিয়ে আসে। বছর 7 পর ফের সব শহরে ফিরে আসে ঐতিহ্যবাহী যান। তবে কিছুদিন স্টিম ইঞ্জিনে চালিত কলের ট্রাম চলেছে কলকাতায়, কিন্তু ধোঁয়া আর খরচের বহরে গোড়াতেই তা মুখ থুবড়ে পড়ে। ততদিনে কলকাতায় বিদ্যুৎ সংযোগ চলে এসেছে। 1898 সালে ট্রাম কোম্পানি জানিয়ে দেয় বিদ্যুতে না চললে ট্রাম চালানো সম্ভব নয়। বছর 2 পর শুরু হয় বৈদ্যুতিকরণের কাজ। সে সঙ্গে ন্যারো গেজের ট্রাম লাইনও বদলে ফেলা হয় 4 ফুট 8.5 ইঞ্চির ট্রাকে। 1902 সালের 27শে মার্চ তিলোত্তমার মাটিতে চলল গোটা এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম। ধর্মতলা থেকে খিদিরপুর ময়দানের পাশ দিয়ে মাস তিনেকের মধ্যে ধীরে ধীরে কালীঘাট পর্যন্ত ওই পরিষেবা বাড়ানো হয়। এমনকি ধর্মতলা থেকে শ্যামবাজার ইলেকট্রিক ট্রাম চলে সেই বছরই।
তখনও কিন্তু শিয়ালদহ, ওয়েলিংটন, মৌলালি ও ডালহৌসি রুটে বাষ্পীয় ট্রাম চলছে। এমনকি ঘোড়ায় টানা ট্রামও দেখা যায় হাওড়া হাইকোর্ট, চিতপুরের দিকে। ব্রিটিশ ট্রামওয়েজ কোম্পানির হাতে তখনও 70টি ট্রাম, 700 ঘোড়া মজুদ ছিল। আস্তে আস্তে সেগুলির দিন শেষ হয়। সর্বত্র বসে বিদ্যুতের খুঁটি। বৈদ্যুতিক ট্রামের জন্য নতুন বগি আনা হয়। আলাদা করে চালককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে কোম্পানি। 1 বছরের মধ্যে ট্রামের লাভ মুখ দেখল, অসম্ভব জনপ্রিয়তাও পেল। ঘোড়া রাস্তাবলের বদলে নতুন ট্রামের জন্য তৈরি হলো ডিপো। শ্যামবাজার, কালীঘাট, খিদিরপুর, শিয়ালদহ প্রভৃতি জায়গায় গড়ে উঠল ডিপো। ট্রাম নিয়ে কলকাতার জনমানুষের নানান ভাবনা। রোমান্টিকতা জন্ম নিচ্ছিল একটু একটু করে। সাহিত্যের পাতাতেও ঠাঁই পেতে থাকে নানা জল্পনা রসালব। এ শহরের অন্ধকার দিনেও পাশে ছিল ট্রাম। 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেয় মুসলিম লীগ। সেই সময় দাঙ্গা আক্রান্ত শহরবাসীর কাছে সম্প্রীতির বার্তা দিতে ধর্মঘটে শরিক হয়েছিলেন ট্রাম শ্রমিকরা। তবে ট্রামের সঙ্গে কবির মৃত্যুও জড়িয়ে রয়েছে। বনলতা সেন নয়, জীবনানন্দকে চিরশান্তি দিয়েছিল এক ট্রাম। 1954 সালের 14ই অক্টোবর বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হন কবি জীবনানন্দ দাশ। ওই দুর্ঘটনার কারণে 22শে অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের মতোই এ শহর থেকে উধাও হয়েছে অনেক ট্রাম। কলকাতার ট্রাম প্রথম ধাক্কা খায় 60-এর দশকের শেষে। মেট্রোর সুড়ঙ্গ তৈরি শুরু হলে জমি হারাতে থাকে ট্রাম। শুধু তাই নয়, রাস্তার ধার থেকে ট্রাম লাইন সরিয়ে নিয়ে যাওয়া হয় মাঝপথে। ফলে যাত্রীদের অনায়াসে ট্রামে ওঠানামা দুর্বহ হয়ে যায়। যাত্রী হারানোর সেই শুরু। আর আজ সত্যি সত্যি ট্রামের পিঠ দেওয়ালে ঠেকেছে। ধরে রাখা যাবে এই শহরের ট্রামকে? জানি না কি হবে। কলকাতা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ইতিহাস বিলাসীরা চিন্তিত, ইতিহাস প্রেমীরাও শঙ্কিত। তবে কেউ কেউ ট্রামের জন্য লড়ছেন এ শহরের বুকে। ডবল টেকার বাসের ছবি মনটা খারাপ হয়ে যায়। কদিন পরে পরিবেশ বান্ধব ট্রামটাও স্মৃতি হয়ে যাবে না তো? যে ট্রাম কবি জীবনানন্দ দাশের শরীর ছিন্ন ভিন্ন করে প্রাণ কেড়ে নিয়েছিল, সেই ট্রামেই মুছে যেতে বসেছে কালের গহ্বরে।